মূলত আমার যে জায়গাটি ছিল সেটি ছিল আমি মূলত ছিলাম গিটারিস্ট। আমি গিটার বাজাতাম, অ্যাকোস্টিক গিটার পার্টিকুলারলি, এবং বিভিন্ন শিল্পীর সাথে আমি বাজাতাম। এরকম বাজাতে বাজাতেই আমার সাথে পরিচয় হয় জুয়েল ভাইয়ের, আমাদের আবিদুর রেজা জুয়েল ভাই। এবং তখন জুয়েল ভাইয়ের সাথে অনেক সিরিয়াসলি আমি বাজানো শুরু করি। জুয়েল ভাইয়ের সব শোতে আমি বাজাতাম জুয়েল ভাইয়ের সাথে। এবং তারপরে সামহাউ জুয়েল ভাই আমার গান শুনলেন এবং তারপরে বলেন যে তোর তো অ্যালবাম হওয়া উচিত। এবং এই ছিল আমার মূল গান সিরিয়াসলি গাইবার সূচনা। আমি আগেও টুকটাক গান করতাম, আমার নিজস্ব সংগঠন ছিল, অরণ্য শিল্পী গোষ্ঠী বলে একটি সংগঠন ছিল আমাদের। তো গান করতাম, গণসঙ্গীত গাইতাম, আবৃত্তি করতাম। তো তারপরে জুয়েল ভাই যখন আমাকে বললেন অ্যালবাম তোর একটা হওয়া উচিত, আমার কাছে মনে হলো যে এটা একটা বিশাল বড় বিস্ময়কর ব্যাপার, কারণ আমার অ্যালবাম হবে এটা তো আমি কখনো চিন্তাই করিনি, তাও একক গানের অ্যালবাম। এবং সেই সুবাদে পরিচয় হয় সঞ্জীবদার সাথে। এটা আমি বলছি আরও আগের কথা, 95-তে তো আমার অ্যালবাম রিলিজ হয়েছিল, কিন্তু তার আগে তো প্রসেস আগে থেকে চলছিল। এটা 92-93-এর সময়কার ঘটনা। এবং তারপরে যখন আমার সাথে সঞ্জীবদার পরিচয় হয়, সঞ্জীবদাও আমাকে বলেন যে তোমার গান আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে কিছু গান দেব। মূলত আমার অ্যালবামের কাজ তখন থেকে শুরু হলো। সঞ্জীবদার গান, আমার নিজের করা গান, আমার পুরো প্রথম অ্যালবামটি মিউজিক ডিরেকশনে ছিলেন বাপ্পিদা, পার্থপ্রতিম বাপ্পি। এবং এটা দিয়ে মূলত আমার গান গাওয়া শুরু। তো সেই গান গেতে গেতে আজকে এই পর্যায়ে। শুভাশিস নামে আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ওরাই আমাকে চেনে। এবং বাট যখন পারফরমেন্স করি, যখন শুরু হয়, তখন সবাই পরিচয় করে দিত ও হচ্ছে বাবা হচ্ছে বাপ্পা মজুমদার। মূলত এটাই আসলে মূল ঘটনা। এর পেছনে কোনো সিগনিফিকেন্ট কোনো ব্যাপার নেই। এখন আমি মাঝে মধ্যে শুনি যে আমার অনেক পুরনো বন্ধু আছে যাদের সাথে আমার দীর্ঘদিন দেখা নেই, যারা সেই স্কুল লাইফে যাদের সাথে আমার দেখা হয়েছিল শেষবারের মতো, এখন কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছি। তো অনেকেই নাকি কনফিউজড যে এই বাপ্পা কি আমাদের সেই শুভাশিস। সো এইটা নিয়ে এক ধরনের কনফিউশন আছে। এবং আমার কাছে ব্যাপারটা খুব মজা লাগে। এবং যখন ওদের সাথে দেখা হয় তখন ওরা খুব বিস্মিত হয়ে বলে, আচ্ছা তুই আমাদের সেই শুভাশিস, তুই বাপ্পা হলি কবে? যেহেতু আমার পরিবার সঙ্গীত পরিবারে জন্ম, সঙ্গীতের মধ্যে বড় হয়েছি, আমি প্রথমে বলতে চাই যে আমি ভীষণ রকম ভাগ্যবান একজন মানুষ যে এরকম একটি পরিবারে আমার জন্ম হয়েছে। এবং এই পরিবারে জন্ম না হলে সম্ভবত আমি এখানে আসতাম না, আমি নিশ্চিতভাবেই আমি হয়তো এখানে আসতাম না। এবং আমার পরিবারের একটি সরাসরি কারণেই আমি আজকে এখানে। আমার পরিবারের যে প্রতিনিয়ত যে সহযোগিতা ছিল আমার কাজের প্রতি, আমার সাথে আমার পরিবারের অনেক ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে, অনেক ধরনের সমস্যাও তৈরি হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে পরিবারে। যে বাবার সাথে কোনোদিন মুখে কথা বলতে পারতাম না, বাবার চোখের দিকে তাকাতে পারতাম না, সেই আমি একসময় প্রতিবাদ করে উঠেছিলাম কোনো একটি কারণে। কারণ বাবা মা দুজনই অতিষ্ঠ হয়ে গেছিলেন আমার লাইফস্টাইলে। আমি তখন চাকরিও করতাম, চাকরি করে ফিরে এসে কোনো মতে নাকে মুখে ভাত গুঁজে দিয়ে বেরিয়ে পড়তাম শো করতে। এবং শো করে ফিরতে হতো কখনো 3টে, কখনো 4টা, কখনো ভোর 5টা। এবং এতে করে না পরিবারে একটা বিশাল রকম সিচুয়েশন তৈরি হলো, একটা অড সিচুয়েশন তৈরি হলো, যাতে করে বাবা মা ভীষণ রকম ক্ষিপ্ত হয়ে গেলেন আমার উপরে। এবং সেই পর্যায়েও কিন্তু আমি দেখেছি বাবা মার সাপোর্ট, বড়দার সাপোর্ট, ক্রমাগত তারা আমাকে সাপোর্ট করে গেছেন। এবং তাদের এই প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া আসলে সম্ভব না। আসলে আমি মনে করি যে পরিবারের সহযোগিতা একটা বিশাল বড় ব্যাপার, এবং এটা একটি আশীর্বাদের মতো আমি মনে করি। অনেক পরিবার আছে যেখানে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, গান করছে, কিন্তু পরিবার থেকে কোনো রকম সাপোর্ট নাই। তারা যে যুদ্ধ করছে তারপরও আমি এইটাকে অনেক বেশি বাহবা দিই। কারণ পরিবারের সাথে ফাইট করে তাদের মতের বিরুদ্ধে মিউজিক করা, আমি মনে করি এটা অনেক বড় একটা যুদ্ধ। তো সেই জায়গাকে আমি অনেক বেশি অ্যাডমায়ার করি।
আমার বাড়ি থেকে একটা প্রবল আপত্তি ছিল মিউজিককে প্রফেশন হিসেবে নেওয়ার। বাড়ি থেকে সরাসরি বলা ছিল যে তুমি মিউজিককে প্রফেশন হিসেবে নিতে পারবে না, তুমি যা খুশি করো মিউজিক নিয়ে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমার একটা স্টেডি জব থাকতে হবে, তোমার একটা চাকরি বাকরি কিছু একটা করতে হবে, যাই করো না কেন তোমার একটা স্টেডি একটা জব থাকতে হবে, স্টেডি ইনকাম থাকতে হবে, তারপরে তুমি মিউজিক করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। তো আমার আপত্তিটা ছিল এখানে, আমার আপত্তি ছিল যে আমি যদি এটাকে পেশা হিসেবে নিই তাহলে আমাকে জব করতে হবে কেন, কারণ এটাই তো আমার জব। সো আর পরিবার থেকে আপত্তির আরেকটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে যে যেহেতু বাবা মা দুজনে ক্লাসিক্যাল মিউজিকে ছিলেন, ক্লাসিক্যাল মিউজিক কিন্তু এখানে কোনো চর্চাই নেই, এবং তাতে করে যেটা হতো আমার পরিবার কিন্তু ভীষণ রকম স্ট্রাগল করেছে, বাবা মা ভীষণ রকম স্ট্রাগল করেছেন, প্রতিনিয়ত তারা স্ট্রাগল করেছে, মানে পরদিনের বাজার কি হবে তাই নিয়ে তাদের ভাবতে হতো। তো ন্যাচুরালি সেই পর্যায়ে তো বাবা মা চাইবেনি যে সন্তানের জীবনটা যেন আমাদের মতো না থাকে, সন্তানের জীবন যেন স্মুথ হয়, এটা যে কোনো বাবা মাই চাইবেন, এবং আমার বাবা মাও তাই চাইতেন। সে কারণে তারা খুব জোরালোভাবে বলতেন যে তোমার একটা ফিক্সড একটা ইনকামের ব্যবস্থা থাকতে হবে। সো এইখানে আমি মনে করি আপত্তির জায়গাটা এটাই ছিল, আর অন্য কিছু না। দেখুন, বাবা মা নিয়ে কথা বলতে গেলে আসলে আমার খুব অসুবিধা হয়। অসুবিধা হয় এই জন্য যে আমরা পুরো পরিবারটা নিয়ে আমরা ভীষণ রকম কানেক্টেড একজনের সাথে আরেকজন। আমি মনে করি আদর্শ পরিবারের একটা আদর্শ উদাহরণ ছিল আমাদের পরিবারটি। কারণ বাবা মা, বড়দা, আমি, মেজদা অর্থাৎ পার্থপ্রতিমদা, আমরা ভীষণ রকম কানেক্টেড। এখন এই মানুষগুলো চলে গেছেন, তাদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে খুব অসুবিধা হয়। তারপরে বলি, আমার বাবা পণ্ডিত বারিন মজুমদার, তার পাণ্ডিত্যের জায়গা, তার গানের জায়গা নিয়ে কথা বলার দুঃসাহস আমি কখনোই রাখি না, সুতরাং সেটা নিয়ে আমি কথা বলবো না। তিনি আকাশসম একজন মানুষ ছিলেন। আর একজন পিতা হিসেবে আমি বলবো যে কোনো সন্তান সে যদি চূড়ান্তভাবে ব্লেসড না হয় তাহলে এরকম পিতা পাওয়া সম্ভব না। আমার বাবা হিসেবে যে কত অসাধারণ একজন মানুষ সেটা আমরা জানি, কিন্তু তারা কখনোই বুঝতে দেননি আমাদেরকে। শিক্ষা দিয়েছিলেন যে হ্যাঁ আমরা কষ্ট করছি, কিন্তু আমার কোনোদিন মনে পড়ে না যে আমাদের একবেলা খাওয়ার পড়েনি, খেতে পারিনি, এরকম কিন্তু কোনোদিন হয়নি। হয়তো বাবা মা না খেয়ে থেকেছেন, কিন্তু কখনো আমাদের অন্যের অভাব হয়নি। এই কথাগুলো কেন বলছি, এটা বলার পেছনে কারণ হচ্ছে এই যে কতখানি রেসপন্সিবল হলে, কতখানি ভালোবাসলে, কতখানি কেয়ার করলে একজন বাবা মা এই পর্যায়ে তাদের সন্তানকে লালন করতে পারেন। সঙ্গীত কিছুই শিখতে পারিনি বাবার কাছে, গান কিছুই শিখিনি। সত্যি কথা বলতে আমাকে যদি বলেন যে কি শিখেছেন, কি জানেন, আমি বলবো আমি কিছুই জানি না, এবং সত্যি তাই, কিছুই জানি না, শিখতে পারিনি কিছুই। কারণ হয় কি, এখন কপাল চাপড়াই। তার মূল কারণ হচ্ছে যে যতদিন বাবা বেঁচে ছিলেন বুঝতেই পারিনি যে মাথার উপরে এত বড় একটা ইনস্টিটিউশন আছে। চলে যাওয়ার পরে তারপর হাই হাই করা শুরু করলাম আমরা, যে এ কি হারালাম। এবং এখন প্রতিনিয়ত মানে মাথা কোটার মতো অবস্থা হয় যে কেন কিছু শিখলাম না, কেন কিছু জানলাম না, কেন এই প্রশ্নটা করিনি। সো এই ব্যাপারটা না আমাকে খুব পীড়া দেয় এখন। মায়ের কথাও একই। আমার মা কিন্তু সাধারণ মা নন, উনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। আমি মাকে বলি যে তিনি একজন দেবীতুল্য মানুষ, এবং আমার মায়ের মতো এরকম অসাধারণ মানুষ আসলে পৃথিবীতে বিরল। এবং সে কারণে বারবার বলি যে আসলে আমাদের উপরে সম্ভবত অনেক অনেক বড় আশীর্বাদ ছিল, যে কারণে আমরা এরকম বাবা মা পেয়েছি। এবং এই প্রাপ্তিটা না আসলে অনেক বড় ব্যাপার। এবং আমার মনে হয় যে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এটাই, যে
এরকম বাবা মা পাওয়া এবং এরকম পরিবার পাওয়া। আমরা তখন একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করব বলে চিন্তা করলাম। আমাদের সামনে একটি কাজ আসলো। সেই কাজটি ছিল হচ্ছে আমাদের প্রিয় অশোক কর্মকার, তার একটি এক্সিবিশন হবে। সেই এক্সিবিশনের ওভারঅল পুরো এক্সিবিশন জুড়ে একটা মিউজিক বাজতে থাকবে এবং সেই টোটাল এই পুরো ইভেন্টটির নাম ছিল হচ্ছে কাল রাত্রি, অর্থাৎ 25শে মার্চকে নিয়ে, এবং তার উপরে ব্যাকগ্রাউন্ড স্কোর করতে হবে। আমি আর সঞ্জীব দা আমরা কাজে বসলাম, আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর করা শুরু করলাম। এই স্কোরিংয়ের কাজ করতে করতেই আমি আর সঞ্জীব দা ফিল করলাম যে আমরা আমাদের ভাবনার জায়গাটা কিন্তু খুব মিলে যাচ্ছে। আমরা যে ধরনের গান শুনতে পছন্দ করি, আমরা যে ধরনের সাউন্ড পছন্দ করি, আমরা যে ধরনের মিউজিকের মধ্যে এক ধরনের ডার্কনেসও ছিল, ওই ডার্ক ব্যাপারটাও আমরা খুব পছন্দ করি। আমাদের টেস্টের জায়গাটা এক, ভাবনার জায়গা তো এক বটেই। তো আমরা চিন্তা করলাম যে আমরা দুজন মিলে বা আমরা তিনজন মিলে একসাথে কিছু করতে পারি কিনা। তখন আমাদের সাথে আরেকজন ছিলেন, মিঠু ভাই। তো ভাবলাম যে আমরা সবাই মিলে একসাথে কিছু করতে পারি কিনা। তো সেই থেকে মূলত দলছুটের সৃষ্টি, এবং আমরা কাজ শুরু করেছিলাম খুব সম্ভবত 96 সালে। আমাদের অ্যালবাম রিলিজ হয়েছিল 97-এ, অর্থাৎ আমাদের প্রায় 1-1.5 বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের অ্যালবাম বের হয়ে যায়। আমাদের অ্যালবাম বের হয়ে গেছে কেউ জানেও না। এবং তারপরে যখন সাদা ময়লা গানটি সবাই শুনলেন, তখন দলছুটকে মানুষ চেনা শুরু করল। তো সেক্ষেত্রে আমি ভীষণ রকম কৃতজ্ঞতা জানাই তুষার ভাইকে। এবং তুষার ভাইয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্যামেরায় ছিলেন ডিওপি ছিলেন, আমরা এখন যাকে ডিওপি বলা হয়, আমাদের শওকত ভাই, আতিকুল হুদা শওকত। তো পুরো ব্যাপারটির জন্য আসলে আমরা ভীষণ রকম কৃতজ্ঞ তুষার ভাইয়ের কাছে, অবশ্যই শওকত ভাইয়ের কাছে, এবং দলছুট সারা জীবন কৃতজ্ঞ থাকবে এই মানুষগুলোর কাছে। ব্যক্তি সঞ্জীব দাকে আসলে আমি কিভাবে ব্যাখ্যা করা যায় আমি জানি না। আমি যদি ছোট্ট করে বলি, সঞ্জীব দাও একটা খুব কষ্টের নাম হয়ে গেছে এখন। সঞ্জীব দা বললেও ভীষণ রকম কষ্ট হয় বুকের মধ্যে, বাবা মার মতোই। বাবা মার কথা বলতে যেমন খুব কষ্ট হয়, সঞ্জীব দার কথা বলতেও খুব কষ্ট হয়। তারপরে বলি যে সঞ্জীব দার মতো একজন এত অসাধারণ বন্ধু, এত অসাধারণ বড় ভাই, গার্জিয়ান, পথ প্রদর্শক, একজন গাইড, সঞ্জীব দাকে আমার ফিলোসফার মনে হয় কখনো কখনো। এবং একইভাবে সঞ্জীব দার মধ্যে একটা অদ্ভুত শিশুসুলভ একটা ব্যাপার, সব কিছু মিলে একটা অনেক বড় একটি মানুষ, একটা বিশাল বিশাল একজন মানুষ। সঞ্জীব দাকে আসলে ব্যাখ্যা করাটা খুব খুব ডিফিকাল্ট। ওই যেটা বললাম যে এত বড় মানুষ, এত এত বড় একটি ব্যাপার সঞ্জীব দা, ওনাকে ব্যাখ্যা করার আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিনিয়ত মিস করি মানুষটিকে, ওনার মিউজিক মিস করি, ওনার সাহচর্য মিস করি, সঞ্জীব দার কথা মিস করি। আমি প্রচণ্ড মিস করি লোকটাকে, এবং যতদিন বেঁচে আছি ততদিন মিস করে যাবো। এর বেশি বলাটা খুব ডিফিকাল্ট। পরিবার তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর, কারণ আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি পরিবার থেকেই। সুতরাং ক্লাসিক্যাল পরিবারের মধ্যে যেহেতু আমার বেড়ে ওঠা, উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে যেহেতু আমার বেড়ে ওঠা, সেহেতু সেই প্রভাবটা থাকাটা অস্বাভাবিক নয়। সেই সাথে সাথে আমার গান শোনার পরিধিটাও ছিল কিন্তু অদ্ভুত। আমি যখন ছোটোবেলায় শুনেছি, অ্যাট এ টাইম আমি শুনতাম হচ্ছে বনিয়া ম্যাবা, আর এদিকে শুনতাম মান্না দে, কিশোর কুমার, ভূপেন হাজারিকা। তো আমার গান শোনার প্র্যাকটিসটাই ছিল অদ্ভুত। আমি একদিকে যেমন সেমি ক্লাসিক্যাল শুনেছি, আমি পিওর ক্লাসিক্যাল শুনেছি, আমি এদিকে ফোক শুনছি, এইদিকে এসে আমি একদম হেভি মেটাল পর্যন্ত শুনছি। সো আমার আসলে গান শোনার পরিধিটা অনেক বড়। হয়তো অনেক গান শুনিনি, কিন্তু অনেক ধরনের গান শুনেছি। এবং আমার একটা বড় নেশা ছিল
আমার একটা লম্বা সময় ধরে আমার একটা নেশা ছিল রাত জেগে রেডিও শোনা। আমি সারা রাত জেগে রেডিও শুনতাম, এবং বাংলাদেশের রেডিও না, আমি শুনতাম হচ্ছে বিভিন্ন দেশের রেডিও। সারা রাত জেগে এক ফ্লাস্ক চা বানাতাম, বারান্দায় বসে থাকতাম এবং সারা রাত ধরে টিউন করে 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 রাশিয়ান রেডিও, রাশিয়ান মিউজিক, স্কটিশ মিউজিক, ফ্রেঞ্চ মিউজিক, জার্মান মিউজিক, এইগুলো শুনতাম। এবং আমার হয়তো সব কিছু মিলেই হয়তো আছে আমার গানের মাঝখানে যেই আমাদের ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের যে ছায়া, সেটি অবশ্যই আমার পরিবার তো বটেই, এবং অ্যাট দি সেম টাইম বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল ওরিয়েন্টেড গান শোনা, আমি মনে করি এটা একটা বড় রিজন। সঙ্গীত পরিচালনা একটা অসম্ভব কঠিন সাবজেক্ট, এবং সঙ্গীত পরিচালক হওয়াটাও কিন্তু একটা খুব কঠিন বিষয়। কারণ সঙ্গীত পরিচালক সেই হতে পারেন যে সঙ্গীতের আগাগোড়া বোঝেন। আমি এখনো শিখছি, আমি এখনো শেখার চেষ্টা করছি, আমি এখনো জানার চেষ্টা করছি, কিন্তু আমি কিছু কিছু জিনিস বুঝি যেটা আমি বলতে পারি যে অনেকের থেকে হয়তো একটু ভালো বুঝি। সেটাও হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট কিভাবে বাজে, একটা ইনস্ট্রুমেন্টের বাজানোর প্রক্রিয়াটা কি। কারণ আমি নিজে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট টুকটাক বাজাতে পারি, সো আমি বাজানোর ব্যাপারটা বুঝতে পারি। মানে একটা বাঁশি যেভাবে বাজে, একটা ভায়োলিন সেভাবে বাজে না, এবং একটা বাঁশির যতটুকু রেঞ্জ, ভায়োলিনের রেঞ্জ কতটুকু, বাঁশির রেঞ্জ কতটুকু, এই ব্যাপারগুলো আমি কিছুটা হলেও জানি। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে পরিচালনাটা অনেকের থেকে ইজিয়ার। আর সঙ্গীত পরিচালনা একটা অনেক কঠিন সাবজেক্ট এবং অনেক দায়িত্বপূর্ণ একটা জায়গা, এবং এটা হেলা ফেলার জায়গা না। মানে মিউজিক ডিরেক্টর হওয়া বা একজন মিউজিক কম্পোজার হওয়া, এটা খুব কঠিন একটা সাবজেক্ট, এবং আমি এখনো শিখছি এবং শেখার চেষ্টা জারি আছে, এবং সারা জীবন শিখব। আমি প্লেব্যাক করেছি খুব কম। আমার প্লেব্যাকে হাতে খড়ি হচ্ছে আমাদের ইমনের মাধ্যমে, অর্থাৎ ইমন সাহা। ইমন আমার ভীষণ স্নেহভাজন এবং আমি ওর কাজ ভীষণ রকম পছন্দ করি। ইমনের হাত ধরেই কিন্তু আমার মূলত প্লেব্যাকে আসা। আমাকে মনে আছে আমার প্রথম প্লেব্যাক ছিল শুভা ছবিতে, এবং সেখানে ইমনের সুরে কবির বকুলের কথায় আমি একটি গান গেয়েছিলাম। এটা ডিরেক্টর ছিলেন হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম। তো চাষী চাচার একটা চাওয়া ছিল যে আমি একটা গান গাই, এবং অবশ্যই ইমনের একটা বিশাল বড় ভূমিকা। ইমন যদি আমাকে না নিয়ে আসতো তাহলে হয়তো আমার প্লেব্যাক করা হতো না। সো প্লেব্যাক আমি করি খুব কম, আমার ম্যাক্সিমাম প্লেব্যাকই হচ্ছে ইমনের করা। এবং আমি জানি না ইমন এই অনুষ্ঠানটি দেখছে কিনা বা এই আয়োজনটি দেখছে কিনা। আমি ইমন, তোকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ভাই, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি যখন শুরু করলাম বা আমার যখন থেকে শুরু হলো তখন কিন্তু অনেকেই ছিলেন। আমি তখন অনেকের কথা হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, বাট আমি আমার পরবর্তী যে যারা এসছিল তাদের কাজ, এবং এখন পর্যন্ত অনেকে আছে যাদের নাম আমি বলতে পারবো, যাদের কাজ আমার ভীষণ রকম ভালো লাগে। যেমন আমি হাবিব, ফুয়াদ, অর্ণব, ওদের কাজ আমার প্রচণ্ড রকম ভালো লাগে। তারপরে হৃদয় কাজ করছে, ভীষণ রকম ভালো লাগে হৃদয়ের কাজ। আদিত আছে, ওর কাজ আমার ভীষণ রকম ভালো লাগে। প্রীতম দুর্দান্ত কাজ করছে। আর যদি ব্যান্ডের কথা বলা হয়, চিরকুট একটি অসাধারণ ব্যান্ড, ভীষণ রকম ভালো লাগে চিরকুটের গান আমার। তারপরে আরবো ভাইরাস আছে, নেমেসিস আছে, বহু বহু ব্যান্ড আছে, শূন্য আছে, ওদের কাজ আমার ভীষণ রকম ভালো লাগে। এবং আমি ভীষণ রকম আশাবাদী এদের আমি জানি যে ওরাই বাংলাদেশের মিউজিকে একটা অনেক বড় জায়গায় নিয়ে যাবে। অলরেডি প্রত্যেকের জায়গা থেকে ভীষণ রকম ভালো কাজ করছে, এবং আমি ভীষণ আশাবাদী ওদেরকে নিয়ে। কিন্তু একটা বিষয়ে আমি বরাবরই বলছি, আমি আবারও বলি, সেটা হচ্ছে যে নতুনদের একটু কেয়ারফুল হওয়া উচিত গানের কথা নিয়ে। গানের কথাটা নিয়ে তাদের আরও অনেক বেশি সিরিয়াসলি ভাবা দরকার বলে আমি মনে করি। কারণ গান যতই ভালো হোক না কেন, গানের কথাটা যদি মানসম্মত না হয়, সেই গানটা বেশি দিন টিকবে না।
সো আমি যদি মনে করি যে আমার মৃত্যুর পর আমার গানটা টিকে থাক, তাহলে আমার সরাসরি গানের কথার উপরে, গানের অ্যারেঞ্জমেন্টের উপরে, গানের সুরের উপরে অনেক বেশি সিরিয়াসনেস দেখাতে হবে, এবং আমি মনে করি যে এটা অনেক বেশি জরুরি। অনলাইনে গান প্রকাশের যে প্র্যাকটিসটা, আমি এই প্র্যাকটিসটাকে অস্বীকার করছি না। কারণ হচ্ছে এখন টেকনোলজি পাল্টেছে, এখন যুগ পাল্টেছে, এখন মানুষের গান শোনার ধরন পাল্টেছে। আমি মনে করি যে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এটাকে আমাদেরকে মেনে নিতেই হবে। কিন্তু অনলাইনে গান প্রকাশ হলেও আমি মনে করি যে এখানে কিছু নীতিমালাগত কিছু সমস্যা আছে। সেই সমস্যার জায়গাগুলো না আসলে আমাদের একটু ফাইন্ড আউট করা দরকার। এবং সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত এত কথা বলার পরও, এত চেষ্টা করার পরও আমরা এখনো রয়্যালটি ইস্যুটা সলভ করতে পারলাম না। সো এই ব্যাপারটা সলিউশন হওয়াটা খুব জরুরি, এবং আমি মনে করি নীতিমালাটা অনেক বেশি শক্তপোক্তভাবে তৈরি করা উচিত, এবং সেই নীতিমালা আমাদের সকলের একসাথে ফলো করা উচিত। কারণ আমি একটি আইন করলাম কিন্তু সেই আইনটি কেউ মানলো না, তাতে করে আইনের আসলে তখন কোনো যুক্তি থাকবে না। তো যখন কোনো নীতিমালা হবে, সেটা আমার মনে হয় সবারই ফলো করা উচিত, যদি সেটা সবার ভালোর জন্য হয়। আমি আরও খুব স্ট্রংলি মনে করি যে ডিজিটাল কন্টেন্ট রিলেটেড ইস্যুসগুলো আরও অনেক বেশি পরিষ্কার হওয়া দরকার আমাদের কাছে। আমরা আসলে অনেকেই এই বিষয়গুলো জানি না। আমরা অনেকে মনে করি ইউটিউব থেকে কোটি কোটি টাকা আর্ন করা যায়, যেটা একদমই ভুল একটি ধারণা। ইউটিউব থেকে আসলে খুবই সামান্য পরিমাণ অর্থ আসে, তারাই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন যাদের কন্টেন্টের পরিমাণ অনেক। সো এইটা একটা বড় ভুলের জায়গা আছে। এই ভুলটা আসলে আমার মনে হয় সবার ভাঙানো দরকার। এর মধ্যে কাজী নজরুল ইসলামের একটি গান গাইবার চেষ্টা করেছি, যেটির টাইটেল হচ্ছে মেঘেরু ডমরু। এই গানটা আমি শিখেছিলাম সম্ভবত আমার বয়স 13 কিংবা 14, সেই সময় মায়ের কাছে শিখেছিলাম। আমার সেই স্মৃতিটা এখনো মনে আছে। হারমোনিয়ামে আমাকে তুলে দিচ্ছিলেন গানটা। তো হঠাৎ করে এই ঝড় বৃষ্টি বাদল সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে গানটা যদি করা যায় ভালোই হতো, এবং আমি রেকর্ড করে ফেলি। এবং রেকর্ড করার পরপরই আমার মনে হয় যে গানটা যদি ভিডিও হয়, তাহলে এখানে একটা নৃত্যের ব্যাপারটা অনেক বেশি জরুরি হবে বলে আমি মনে করেছিলাম। এবং নাচের বিষয়টা যখনই এসছে মাথায়, তখনই আমার নাদিয়ার কথা মনে হয়েছে, কারণ আমি নাদিয়ার নাচ ভীষণ পছন্দ করি। এবং সেই জায়গা থেকে মূলত গানটার ভিডিও করা, এবং নজরুল জন্মজয়ন্তীর 2 দিন আগে আমি রিলিজ করেছিলাম এই গানটি। এবং সোফার গালাগালি খাইনি, এবং মানুষজন অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে করি। এবং ভবিষ্যতে ইচ্ছে আছে আমার যে কাজী নজরুল ইসলামের গান নিয়ে কাজ করা, নজরুলগীতি নিয়ে কাজ করা, আমার ভাবনা জায়গা আছে। আমার পছন্দের তালিকা অনেক লম্বা, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমি বলি, আমার পছন্দের তালিকায় একদম প্রথম দিকে যারা আছেন তারা হচ্ছেন সুবীর নন্দী, সুবীরদা, সামিনা আপা। আমার পছন্দের মধ্যে অনেকে আছেন বাংলাদেশে। পার্থদার গান আমার ভীষণ রকম ভালো লাগে, পার্থ বড়ুয়া। আমি ভীষণ পছন্দ করি হচ্ছে লাকি ভাইয়ের সুর, লাকি আকান্ত, নকিব ভাই, পিলু ভাই, অবশ্যই আলাউদ্দিন আলী চাচা, অবশ্যই আহমেদ ইমতিয়াজ বুলবুল, বহু নাম। এবং এই মানুষগুলোর কাজ, ফুয়াদ নাসির বাবু ভাই, এই মানুষগুলোর কাজ আমাকে ভীষণ রকম প্রভাবিত করে। ওনাদের গান, নিয়াজ মোহাম্মদ চৌধুরী ওস্তাদের গান আমি ভয়ঙ্কর রকম ভক্ত আমি। তো এরকম অসংখ্য নাম আছে। তো এদের গান আমি শুনেছি, এদের গান দিয়ে আমি অনুপ্রাণিত। এবং দেশের বাইরে বহু শিল্পী আছেন যাদের কথা বলতে অনেক সময় লাগবে। তো হ্যাঁ, আমি এদের দ্বারা ভীষণ রকম ইন্সপায়ার্ড। দেখুন, আমি কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু আমার প্রাপ্তি অনেক। আমি মনে করি আমার প্রাপ্তি অনেক। আমি মানুষের কাছ থেকে যেই ভালোবাসা পেয়েছি, মানুষের কাছ থেকে যেই সমাদর পেয়েছি,
এর থেকে বড় প্রাপ্তি আসলে কিছু হতে পারে না। আমি যদি এখন লাভ লোকসানের হিসাব করতে চাই বা কি পেলাম কি হারালাম তার হিসাব করতে চাই, আমার আসলে হারানোর কিছু নেই। আমি পেয়েছি, আমি শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় একজন মানুষের তার জীবনে এর থেকে বেশি কিছু আর চাইবার থাকতে পারে না। অনেক পেয়েছি আমি। সবই তো মধুর স্মৃতি। এই যে মানুষের ভালোবাসা পাই, মানুষের বড়রা স্নেহ করেন, ছোটরা সম্মান করেন, শ্রদ্ধা করেন, বন্ধুরা ভালোবাসেন, সো এর থেকে মধুর আর কি হতে পারে। আমার একটাই আক্ষেপ, সেটা হচ্ছে আমি প্রপারলি শিখতে পারিনি। এটা আমার একটা অনেক বড় আক্ষেপ। আমার খুব এখন খুব খেদ হয়, যেটা আগে যেটা বললাম, যে যদি একটু প্রপারলি শিখতে পারতাম, গানটা যদি আরেকটু শিখে গাইতাম, তাহলে হয়তো আরও ভালো গাইতাম। এটা আমার কাছে মনে হয়। সো আমার মনে হয় যে হ্যাঁ, এটা আমার একটা অনেক বড় আক্ষেপ। সঙ্গীতের বাইরে আমার ভালো লাগার বিষয় আছে কিছু, যেগুলো আসলে একদমই আমার সাথে, আমার কাছে যারা আছে তারা জানেন, বাইরের মানুষজন খুব একটা দেখেননি। আমি যেমন আমি খুব গ্যাজেট পছন্দ করি, ইলেকট্রনিক্সের জিনিসপত্র আমার খুব পছন্দ। আমি ড্রোন উড়াতে খুব পছন্দ করি। আমি ভিডিও গেমস খেলতে খুব পছন্দ করি, যদিও এখন অনেক দিন ধরে সেই সুযোগ হচ্ছে না। আর কি, আমি একটু টেকনোলজির দিকে আমার আকর্ষণটা বেশি। সো সায়েন্স বিষয়টার প্রতি আমার আকর্ষণ দুর্বার। আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমার আসলে অনেক ভাবনার জায়গা আছে। আমি ভাবি অনেক বেশি, এবং এই তো আমি অবসরটা আসলে ভাবতে চাই না যে আমি অবসরে গেছি। আমি একদমই ভাবতে চাই না। এবং আমি এটা আমার একদম হয় না, মানুষের অনেক কিছু চাওয়া থাকে। আমার একটা ঐকান্তিক চাওয়া, সেটা হচ্ছে আমি যেন কাজ করতে করতে দেহত্যাগ করি। মানে অথর্ব হয়ে পড়ে আছি, অসুস্থ হয়ে পড়ে আছি, আমি এটা চাই না। আমি চাই যেন আমি কর্মক্ষম থাকতে থাকতে আমি পৃথিবী ত্যাগ করতে পারি। এবং আমি এমন যেন কখনো না হয় যে আমি কারো জীবনে বোঝা হয়ে গেছি। এটা আমি কখনো চাই না, আমি সেটা নিতে পারবো না আসলে। না, হয় না অনেক সময় এরকম প্রশ্ন আসে বা এরকম ভাবনা আসে যে আচ্ছা আমি কি করতে চাই। আমি কিছুদিন আগে একটা কার জন্য আমি ঠিক মনে নাই, আমি একটা কথা দেখলাম, আমার না ভীষণ রকম গেঁথে গেল মাথার মধ্যে কথাগুলো। সেটা হচ্ছে মানুষের জীবন কখন সার্থক হয়, যখন সে জানতে পারে যে তার জন্মটা কেন হয়েছিল। যে মানুষ জীবনে জানতে পারে না যে তার জন্মের কারণ কি, তার এই পৃথিবীতে আসার বা এই প্রকৃতি তাকে যে পৃথিবীতে নিয়ে আসলো, তার পেছনে কোন একটি কারণ ছিল, সেই কারণটা সে যদি রিভিল করতে না পারে, তাহলে তার জন্ম সার্থক নয়। এই কথাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তো আমি মনে করি যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার জন্ম হয়েছে সামহাও মিউজিক করার জন্য। আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু সেখানে আমি যাইনি। আমি মিউজিক করার জন্য এসে আমি গানটাকে ভালোবাসি, এবং আমি এটা জানি যে আমি গান করতে চাই। এবং সেই সাথে সাথে মনে হয় যে শুধু তো গান গাইলেই হবে না, গান গাওয়ার সাথে সাথে তো আরও কিছু দায়িত্বের জায়গা আছে। আমরা কিন্তু শুধুমাত্র মানুষকে যে এন্টারটেইন করি তা নয়, আমাদেরও না প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি। তো সেই জায়গাটাও আমার কাছে মনে হয় যে সেটা লোক দেখানো না, সেটা ফেসবুক দেখানো না, সেটা নিজেকে আয়নায় দেখে যেন বলতে পারি যে হ্যাঁ তুমি এটা করেছো, নিজের সাথে নিজের কথাটা যখন হয়। তো সেই জায়গা থেকে আমার একটা প্রচন্ড রকম চাওয়া একটা স্কুল করার। আমি বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুল করতে চাই, যেখানে শিশুরা ছোটবেলা থেকেই মিউজিক শিখবে, গান শিখবে, গানের মধ্যে বেড়ে উঠবে,
আমার ভাবনার জায়গা এটাই, এবং আমি চাই যে এই কাজটা হোক। এই কাজটা যদি করতে পারি তাহলেই মনে হয় যে আমার আমার বেঁচে থাকাটা সার্থক হবে। আর যদি করতে না পারি তাহলে সেটা একটা অনেক বড় ক্ষেদ থেকে যাবে আমার ভিতরে, সেটা ঠিক।